হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা। আজও মারা গেলেন ৩৭ জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড ৩,১৯০ জন শনাক্ত। চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা। সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের ২ উপজেলা লকডাউন, নারায়ণগঞ্জের ৩ এলাকায় প্রত্যাহার। আগামী অর্থ বছরের বাজেট ঘোষণাকাল, সম্ভাব্য আকার ৫,৬৮,০০০ কোটি টাকা। প্রবাসী আয়ে করোনার ধাক্কা সামলাতে বিশেষ বরাদ্দের দাবি। পদ্মা সেতুতে বসল ৩১তম স্প্যান। জাজিরা থেকে মাঝ নদীতে টানা ২৯টি স্প্যানে দৃশ্যমান ৪.৫ কিলোমিটারের বেশি। এবং রংপুর অঞ্চলে ১ দশকের মধ্যে ধানের দামের রেকর্ড। সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারের পদক্ষেপের প্রভাব, বলছে কৃষি বিভাগ। বাংলা সময়, সঙ্গে আছি আমি হাফসাতুন্নেছা। দেশে করোনায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ৩৭ জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড ৩,১৯০ জন শনাক্ত হয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার উপর আবারও গুরুত্ব দেওয়া হয়। দেশে করোনা হানা দেওয়ার ৩ মাস পেরিয়ে চতুর্থ মাসে এসে ১,০০০ ছাড়ালো মৃতের সংখ্যা। আগের দিনের সংখ্যার রেকর্ড ভাঙছে, শনাক্ত আর মৃতের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। বুধবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫,৯৬৫ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া যায় ৩,১৯০ জনের দেহে। এদিন মারা যাওয়া ৩৭ জন সহ মোট মৃত্যু ১,০১২ জনও গিয়ে দাঁড়ায়। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ পর্যন্ত ১,০১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার উপর গুরুত্ব দিল স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান অবলম্বন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫৬৩ জন সহ এ পর্যন্ত মোট ১৫,৮১৯ জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীদের জন্য নতুন করে বরাদ্দ দেয়া ৩টি হাসপাতালে নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে হলি ক্রিসেন্ট চালু হলেও তেমন কোনো সুবিধাই পাচ্ছে না রোগীরা। আর বাকি দুটি কখন চালু হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা একদম না খেয়ে উপবাস, এখানে দোকানও কিছু পাইনি। আমরা অনেক কষ্ট থেকে কারো কাছে আন্তরিকতাটা পাইলাম না। এটা একটা বড় দুঃখ আমাদের। 14 দিনে 400 টাকা পাইছি ভাত খাওয়ার জন্য। মানে একবেলা খাইছি আর একবেলা খাইনি, এরকম অবস্থা গেছে। নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি হোলি ক্রিসেন্ট হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রা। ১ জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নতুন করে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। একদিকে যেমন ডাক্তার স্বল্পতা, তেমনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংকটও প্রকট। পাশাপাশি 10টি আইসিইউ থাকলেও অক্সিজেন স্বল্পতার কারণে শুরু করা যায়নি সংকটাপন্ন রোগীদের সেবা। চিকিৎসা কার্যক্রমের সাথে জড়িতদের অভিযোগের শেষ নেই। এছাড়া আইসিইউ সমৃদ্ধ বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকার কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এখনও সেবা কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল দুটি। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সিলিন্ডারগুলো বাড়াইছি। আমাদের যে ম্যান পাওয়ারগুলো বিভিন্ন উপজেলা থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি হঠাৎ করে একটা নতুন জায়গায় তাদেরকে সেট আপ করতে আমাদের একটু সময় লেগেছে। প্রতিনিয়ত এখানে রোগী পাচ্ছি, কিন্তু আমরা রোগীদেরকে নিরাশ করে আমাদের ফিরাই দিতে হচ্ছে। কারণ আমাদের এখানে আইসিইউ আছে, কিন্তু এখনো পর্যন্ত আইসিইউ ফুল সেটআপে শুরু করার মতন জনবল, অর্থবল এখানে নেই। বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএমএ সভাপতি। আমরা সবচেয়ে বেশি যে সংকটের সম্মুখীন হচ্ছে তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর স্টাফ পাওয়া যাচ্ছে না। তবে স্বাস্থ্য সেবায় ৮০% কাজ সম্পন্ন হবার দাবি সিভিল সার্জনের। চট্টগ্রামের স্বাস্থ্য সেবার জন্য মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো প্রতিফলনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অলরেডি আমাদের প্রায় ৮০% কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।
পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কারখানা পর্যায় থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সত্ত্বেও শুধুমাত্র ডিলারের মজুদ এবং কৃত্রিম সংকটের কারণেই অক্সিজেন সিলিন্ডারের দাম কয়েক গুণ বেড়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে এসে এসব তথ্য পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। এই সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে সিন্ডিকেট চক্র। 12 থেকে 16,000 টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম রাখা হচ্ছে 30,000 টাকার বেশি। এই অবস্থায় বুধবার সকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে বের হয়ে আসে অক্সিজেন সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য। বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠান যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্রস্তুত করে, তাদের কাছ থেকে তারা গোপনভাবে মেডিকেল টাইপ যে অক্সিজেন আছে সেটা কোয়ালিটি বা কমপ্লায়েন্স মেনটেন না করে সেগুলো রিফিল করছে এবং সেগুলো চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করছে। মানহীন যে অক্সিজেন বিক্রি করছে সেটাও কিন্তু একটি স্বাস্থ্যঝুঁকি হতে পারে। প্রতিদিনের চাহিদা অনুযায়ী 350 ছোট এবং 300 বড় সাইজের অক্সিজেন ভর্তি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হয় এসব অক্সিজেন। অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, বর্তমানে অক্সিজেনের কোনো সংকট নেই, শুধুমাত্র একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে বাসায় মজুত করেছে অক্সিজেন সিলিন্ডার, আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে তার দাম বাড়িয়েছে। সরবরাহকারীর পক্ষ থেকে কোনো দাম বাড়ানো হয়নি বলে দাবি করা হয়েছে। রেগুলার গ্যাসের কোনো সংকট নেই, গ্যাস আছে অ্যাভেলেবেল, সিলিন্ডারের সংকট আছে, নতুন যদি কেউ কিনতে যায় সেটা সংকট। তবে মাঠের চিত্র পুরো ভিন্ন। অনেকগুলো পাওয়া যাচ্ছে না অক্সিজেন সিলিন্ডার, পাওয়া গেল দাম অনেক বেশি। প্রায় এখান থেকে রিফিল নিয়ে যায়। এখন ওনারাও আজকে কয়েকদিন থেকে ওখান থেকে সাপ্লাই দিতে পারছে না, বিধায় ওনারা গ্যাসটা রিফিল করে আমরা নিয়ে যেতে পারছি না, যার জন্য আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন চট্টগ্রামে বর্তমানে 3,000-এর বেশি করোনা রোগীর পাশাপাশি আরও কয়েক হাজার শ্বাসকষ্টের রোগী রয়েছেন যাদের অক্সিজেনের প্রয়োজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের 2টি উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। একই কারণে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জে চলছে দ্বিতীয় দিনের মতো লকডাউন। এদিকে নারায়ণগঞ্জের 3 এলাকাকে রেড জোন মুক্ত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বান্দরবানের সদর ও রোমা উপজেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এরপর থেকেই জোরদার করা হয় পুলিশ ও সেনা টহল। এসব এলাকায় ওষুধের দোকান ব্যতীত সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মুদি দোকান সীমিত আকারে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় চলছে দ্বিতীয় দিনের মতো লকডাউন। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, বাড়ানো হয়েছে র্যাব ও সেনাবাহিনীর তৎপরতা। তবে লকডাউনের আওতামুক্ত রয়েছে জরুরি সেবা। এদিকে প্রত্যাহার করা হয়েছে নারায়ণগঞ্জের 3টি এলাকার পরীক্ষামূলক লকডাউন। গত 7 জুন রেড জোন চিহ্নিত করে শহরের আমলাপাড়া, জামতলা ও ভুইগড়ের রূপায়ণ টাউন এলাকাকে 15 থেকে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরে ওই এলাকায় সংক্রমণের হার কম দাবি করে তৃতীয় দিনের মাথায় লকডাউন তুলে নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর ডিজি মহোদয় ছিলেন আমাদের সাথে মিটিংয়ের মাধ্যমে যেটা আসলো, আমাদের যেখানে রোগীর পরিমাণ বেশি সেই জায়গাটাকে প্রথমে দেখতে বলেছে। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। এলাকা ভিত্তিক লকডাউনের খবর জানাতে খুলনার ডাকবাংলা মোড় এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, খুলনায় কিন্তু করোনা সংক্রমণ বেড়ে চলেছে, অর্থাৎ গত 10 দিনে খুলনায় যে পরিমাণ করোনা আক্রান্ত সংখ্যা বেড়েছে তাতে গিয়ে দাঁড়িয়েছে 241 জনে খুলনা জেলায়, এবং খুলনা বিভাগে সে সংখ্যা সহস্রাধিক। আমরা যদি একটি পরিসংখ্যান দেখাই, সেই হিসেবে যখন লকডাউন হয়েছিল, ঘোষণা করা হয়েছিল খুলনা জেলাকে, সেই সাধারণ ছুটি ঘোষণা করা ছিল 2 মাস 5 দিন, তখন আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 10 জন, এবং তার পরবর্তীতে গত
10 দিনে কিন্তু সে সংখ্যা ছাড়িয়েছে 241 জনে এসে পৌঁছেছে গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এবং সেখানে খুলনা জেলাতে মৃতের সংখ্যা 4 জন এবং খুলনা বিভাগে সে সংখ্যা 14 জন। এবং এছাড়া খুলনার যে উপজেলাগুলো বেশি আক্রান্ত হয়েছে তার মধ্যে দিঘলিয়া উপজেলাতে 25 জন এবং রূপসা উপজেলাতে 18 জন এবং খুলনা মহানগরীতে 166 জন করোনা রোগী পাওয়া গেছে। এবং এর মধ্যে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে খুলনা জেলা প্রশাসক, এবং এই বিষয়ে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং এর মধ্যে যেটি রয়েছে সেটি আগামীকাল থেকে খুলনার সকল মার্কেট কিন্তু বন্ধ থাকবে, খুলনা জেলার যত মার্কেট রয়েছে। এছাড়া খুলনার বিশেষ করে ডাকবাংলা কেন্দ্রিক যে মার্কেটগুলো এখানে বেশি ভিড় হয়ে থাকে এবং সাধারণত দেখা যায় যে স্বাস্থ্যবিধি এখানকার মানুষ গত কয়েকদিনে খুব বেশি মানে নাই, এবং মাস্ক ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্যবিধির যে নিয়মগুলো রয়েছে সেইগুলো উপেক্ষা করেই তারা কিন্তু বেরিয়েছে এবং মার্কেটে এসে জড়ো হয়েছে। এবং তারই প্রেক্ষিতে 14 দিন লকডাউন খুলনার মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া খুলনায় মোটরসাইকেলবাহী যারা মোটরসাইকেল চালায় তারা শুধুমাত্র একজনই মোটরসাইকেলে উঠতে পারবে। এছাড়া খাদ্য পণ্য এবং জরুরি ওষুধ এবং হাসপাতালে যারা যাবেন বা চিকিৎসা সেবা নেবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে পরবর্তী দিন 7টা পর্যন্ত এভাবে 14 দিন কিন্তু ঘর থেকে বিনা প্রয়োজনে বেরোনোর জন্য নিষেধ করা হয়েছে। এছাড়া কিন্তু সাধারণ মানুষকে যে যারা মাস্ক ব্যবহার করছে না সঠিকভাবে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় জরিমানা করা হয়েছে। এবং কয়েকদিন আগে থেকে কিন্তু 3-4 দিন আগে থেকে সেই অভিযান শুরু হয়েছে এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ বিভিন্নভাবে ভাগ হয়ে খুলনা মহানগর বিভিন্ন জনসাধারণ যারা এই স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে হাফসা খুলনা থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের সর্বশেষ খবর। হাফসা, এলাকা ভিত্তিক লকডাউনের খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। করোনার অন্যতম হটস্পট মুন্সিগঞ্জ জেলায় শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। বিএমএ নেতার মতে ল্যাব না থাকায় রিপোর্ট পেতে দেরির কারণেই বাড়ছে সংক্রমণ। নাসিরউদ্দিন উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে মুন্সিগঞ্জে। অনেকে উপসর্গ থাকা সত্ত্বেও করোনা পরীক্ষা করাতে পারছেন না। হাসপাতালগুলোতে অক্সিজেন সুবিধা ছাড়া তেমন কোনো সুবিধা নেই, তাই অধিকাংশ রোগী বাড়িতেই আইসোলেশনে আছেন। করোনা পরীক্ষায় বিড়ম্বনা আর চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের রয়েছে অসন্তোষ। ডাক্তারের কাছে আইসে অনেক ভর্তি করে না, এই শিশু ডাক্তারগুলি নাই। আমাদের মুন্সিগঞ্জে একটা ল্যাব চাই করোনার জন্য, এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, এখানে ঠিকমতো তারা পরীক্ষা নিরীক্ষাটা পাচ্ছে না। জেলার বিএমএ নেতার মতে করোনা ল্যাব না থাকায় রিপোর্ট পেতে বিলম্বের কারণে সংক্রমণ বাড়ছে। ভেন্টিলেশনের ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে মুন্সিগঞ্জে করোনা সংক্রমণের হারও কমানো যাবে এবং মৃত্যুর হারও কমানো যাবে। স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ হার বাড়ছে স্বীকার করে পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা চলছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। মানুষ নিয়মিত মাস্কটা পরে না, মাস্কটা গলায় ঝুলে রেখে ঠিক মতো পরে না। মানুষকে স্বাস্থ্যবিধি মানার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু অনেকেই সচেতন না। সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। প্রতিদিন আমাদের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, তারা অভিযান করছেন, মানুষকে সচেতন করছেন। 15 লাখ মানুষের জেলায় করোনা শনাক্ত হয়েছে 1096 জন, সুস্থ হয়েছেন 300 আর মারা গেছেন 29 জন। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনায় দিশেহারা অর্থনীতি, কর্মহীন হয়ে পড়েছে বিশাল জনগোষ্ঠী, থেমে গেছে জীবনের স্বাভাবিক গতিও। এমন সব কঠিন সংকটের মধ্যেই নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার। কেউ মনে করছেন এটি হওয়া দরকার টিকে থাকার বাজেট, আবার কারো মতে সংকট থেকে উদ্ধার নয়, বাজেটে মনোযোগ দিতে হবে উত্তরণের কৌশল নির্ধারণে। যদিও সরকারের বাজেট ভাবনায় প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুই। জুবাইর ফয়সালের রিপোর্ট। আই নাই লকডাউনের পর কোনো আইটাই কিছু নাই। আজহার মিয়া 4 বছর ধরে তুরাগের বুকে চলমান বৈঠার উপর টিকে আছে তার 5 জনের সংসার। করোনাকালীন দীর্ঘ সময়ে আয় নেমেছে শূন্যে, জমানো পুঁজি শেষে এখন একেবারেই নিঃস্ব। করোনা ঝড়ে দেশ জুড়ে কর্মহীন বহু মানুষ, অর্থনীতির সূচকে সূচকে ছন্দপতন। এর মধ্যেই নিয়ম করে উপস্থিত রাষ্ট্রীয় আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান, বাজেট ঘোষণার ক্ষণ। জীবন আর জীবিকার তাগিদে বিশ্ব জুড়ে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে নীতি আর কৌশল।
এই দুর্যোগে সচ্ছল জনগোষ্ঠীর লড়াই করার রসদ থাকলেও প্রান্তিক মানুষগুলো অনেকটাই অসহায়। এমন বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের চাওয়া বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। দাবি উঠেছে সরকারি নীতির ধারাবাহিকতা, অর্থ ব্যয়ের স্বচ্ছতা, শ্রমিক স্বার্থ সুরক্ষা আর কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতেরও। যারা ধনী, যারা বড় লোক, ওরা তো 2-4 মাস খাওয়ার মতন টাকা সবসময় থাকে। এমপ্লয়মেন্ট করার ক্ষেত্র সরকার তৈরি করেছে। এই ক্ষেত্রগুলো শেষ হলেই কিন্তু আমাদের যে গ্যাপটা এই 6 মাস বা 4 মাসে তৈরি হয়েছে ঘুচে যাবে। রপ্তানি আদেশ অনেক বাতিল হওয়ার পরও কিন্তু আমরা এখনো কোনো শ্রমিক ছাঁটাই করিনি। শিল্প, স্বাস্থ্য সহ কৃষি খাতগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আসলে বাজেট তৈরি করা উচিত। নীতি নির্ধারকদের মতে আপৎকালীন ধরে নিয়ে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় করতে হবে বাজেটে। যে বাজেটটি হবে উপস্থাপিত হবে সেটা আমি মনে করি যে একটা আপতকালীন টাইপের বাজেট হওয়া উচিত। জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে পরোক্ষভাবে অর্থনৈতিক বিনিয়োগ। কোনোভাবেই যেন চাহিদা ও যোগানের জটিলতার কারণে কৃষক ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়। তবে প্রচলিত বাজার ব্যবস্থাকে সক্রিয় রেখেই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। করোনার চাপের মধ্যে আমরা এটা করছি, আমরা একানে সারা বিশ্বই করছি। এই বাজেটের বিশেষত্ব এটাই হবে, ব্যয়ের পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, যার সম্ভাব্য আকার হতে পারে 5,68,000 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যানটি বসল আজ। 31তম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর মাঝ নদীর সাথে সংযোগ ঘটল জাজিরার। ফলে জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত একসাথে দৃশ্যমান এখন টানা 29টি স্প্যান। সব মিলে সেতু দৃশ্যমান 4,650 মিটার। এরপর থেকে বাকি সব স্প্যান বসবে মাওয়া প্রান্তে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। অনেক দূর থেকে তাকালে মনে হয় সরু চুলের মতো একটা লম্বা রেখা নদীর উপর এপাশ থেকে ওপাশ চলে গেছে। মধ্যখানে শুধু একটা স্প্যানের বিরতি। জাজিরা পারে টানা বসানো আছে 16টি স্প্যান। মাঝের একটির বিরতির পর মাঝ নদীতে আবারও টানা বসানো আছে 12টি। এবার মাঝেরটি বসানোর পালা। বুধবার সকাল 9টায় মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে 3.5 কিলোমিটার দূরত্বে রওনা দেয় ট্রেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নদীর তীব্র স্রোত। মূল নদীতে স্রোতের বাধা পেরোনোর পর আবারও ট্রেন আটকে যায় নদীর তলদেশের পলির কারণে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আবারও শুরু হয় কাজ। দুপুর 1টা নাগাদ স্প্যান নিয়ে আসা যায় নির্ধারিত পিলারের কাছে। শুরু হয় বসানোর তৎপরতা। সাম্প্রতিক সময়ে অন্য স্প্যানগুলো বসাতে 2 দিন করে সময় নেওয়া হলেও দিনে দিনেই বসিয়ে ফেলার চেষ্টা করা হয় 31তম স্প্যানটি। স্বাস্থ্যবিধি মেনে ইয়ার্ড থেকে নিয়ে এসে পিলারের উপর তুলতে সব মিলে সময় লাগে 7 ঘন্টার বেশি। 31তম স্প্যানটি স্থাপনের মধ্য দিয়ে সেতু 4,650 মিটার দৃশ্যমান, আর বাকি থাকলো 10টি স্প্যান। স্প্যানটির ফলে এখন জাজিরার শেষ পিলারটি থেকে শুরু করে মাওয়ার দিকে টানা 29টি স্প্যান দৃশ্যমান করা হলো। মাওয়া প্রান্তে বসানো আছে মাত্র 2টি। সেতুর 41টির মধ্যে যে 10টি স্প্যান বাকি আছে তার সবগুলোই এরপর বসানো হবে মাওয়া প্রান্তে। বর্ষা এখনো শুরু হয়নি, তবে পদ্মার প্রবল স্রোত তার অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্ত থেকে মাঝ নদী পর্যন্ত স্প্যান বসানোর কাজ শেষ। তবে মাওয়া প্রান্তে যে 10টি স্প্যান বাকি আছে চলতি বছরের মধ্যে সেগুলো বসাতে হবে প্রবল ওই স্রোতের সঙ্গে পাল্লা দিয়েই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। বাংলার সময় আরও থাকছে। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সংকটে ভোলার অর্ধলক্ষাধিক জেলে। করোনার কারণে নেই বিকল্প কর্মসংস্থান, লোকসানের মুখে ব্যবসায়ীরাও। মাদারীপুরে 1 মিনিটের বাজারের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে রাজৈর উপজেলার কেজেএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বাজারের আয়োজন করা হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে হিজড়া, বেদে সম্প্রদায় এবং মালি সহ অসহায় হতদরিদ্র 500 পরিবারকে দেওয়া হয় ত্রাণ সহায়তা। করোনা পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চাল, ডাল, তেল ও লবণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১.৫ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। দুপুরে সদরের শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফির উপস্থিতিতে এ ত্রাণ বিতরণ করেন সংস্থাটির জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম। এ সময় ঝড়ে ক্ষতিগ্রস্ত ১.৫ শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল ও আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ২ মাস সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জীবন জীবিকা নিয়ে নতুন সংকটে পড়েছেন ভোলার অর্ধলক্ষাধিক জেলে। করোনা দুর্যোগের মধ্যে বিকল্প কর্মসংস্থান না থাকায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের দুর্ভোগ। দীর্ঘদিনের বিরতির কারণে লোকসানের মুখে পড়েছেন মাছ ব্যবসায়ীরাও। তবে কর্মহীন জেলেদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ২০ মে থেকে সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারির পর জালসহ মাছ ধরার উপকরণ গুছিয়ে রাখছে চরফ্যাশন সামরাজঘাটের জসিমউদ্দিনের ট্রলারের মাঝি মাল্লারা। আমপান আঘা থানার খবরে নিরাপত্তার জন্য ১৮ মে ঘাটে এসে আশ্রয় নেয় ওই ট্রলারের ১৮ জেলে। এরপর থেকে বেকার জীবনে চলছে নানা সংকট। করোনা দুর্যোগের কারণে ধার দেনাও জুটছে না। জসিমের মতো একই সংকটে থাকা শতাধিক ফিশিং ট্রলার সামরাজঘাটে বেঁধে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। মেঘনা তেঁতুলিয়া নদীতেও মাছের আকাল চলছে, তাই জীবন জীবিকা নিয়ে হতাশ তারা। জেলেদের তথ্য অনুযায়ী জেলার ২০টি ঘাটের ১,৫০০ ফিশিং ট্রলারের জেলেরা বেকার জীবন কাটাচ্ছেন। ছেলেবেলে আছে, বাল বাচ্চা আছে, ফুলান চালান আছে, আমরা চলুন কিভাবে? আমরা তো এটার উপরে চলি। আমাকে যদি খাওয়ান খোরাক দিত, আমাকে বউ বেটি লইয়া যদি থাক বালাকে চলতে পারতাম, তো আমরা বন্ধ করতাম। আমরা যদি মাছ ধরা যদি বন্ধ দেয় তাহলে আমরা কেমনে চলুন? চলার কোনো কায়দা নাই। এদিকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। আড়তদার, জেলে, দোকানদার সবারই ব্যবসায়ী, যত ব্যবসায়ী আছে সকলেরই সমস্যা। ইন্ডিয়া ট্রলার যদি মাছ না ধরে তাহলে আমরা এই ৬৫ দিনের অভিযানের পর মাছ ধরলে আমরা লাভবান হতে পারি। আর সংকটাপন্ন জেলেদের সহায়তার কথা জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। জেলেদেরকে ব্যাপারে ব্যাপক প্রচারণা করা হয়েছে, তারা যেন এই আইন মেনে চলে, এর ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। এদিকে জেলেদের সাগরে যাওয়া থেকে বিরত রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কোস্ট গার্ডের এই শীর্ষ কর্মকর্তা। ডিপসিতে আমাদের কোস্ট গার্ডের জাহাজ পেট্রোলিং এ আছে, কোনো ডিপসি ট্রলার দেখা গেলে তাদেরকে তীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার নিবন্ধিত 1,32,000 জেলের মধ্যে এবছর প্রথমবারের মতো সমুদ্রগামী 1,07,000 জেলেকে প্রতি মাসে 40 কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। সময় সংবাদ, ভোলা। উত্তরের জনপদ রংপুর অঞ্চলের বাজারে ৯০০ টাকা পর্যন্ত উঠেছে ধানের দাম, গত ১০ বছরের মধ্যে যা সর্বোচ্চ। করোনার প্রভাবে খাদ্য সংকটের শঙ্কা আর সরকারের সময়োপযোগী পদক্ষেপে কৃষকরা এই মহা সংকটেও লাভের মুখ দেখছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট। করোনা বিপন্ন পৃথিবী, তবে প্রকৃতি বিমুখ করেনি উত্তরের কৃষকদের। অন্যান্য বছর কষ্টের ধান বাজারে নিয়ে দাম শুনে হতোদ্যম হলেও এবারের চিত্র ভিন্ন। প্রকারভেদে ৮ থেকে ৯০০ টাকা ধানের এখন চলতি বাজার। চিকন ধানটা ওটা মনে করেন ৯০০ আর মোটাটা ৮০০। কৃষকেরা এবার সরকারকে ধান দেওয়ার মতো হবে না, মাঠে ধান বিক্রি করে যাচ্ছে আর কি। খোলা বাজারে যদি ১,০০০ টাকার মতো ধান এসে যায়, সেক্ষেত্রে মানুষ তো এলএসডি গোডাউনে যাবে না, কারণ সেখানে হয়রানির শিকার হতে হয় অনেক। কৃষি বিপণন বিভাগ বলছে, সঠিক সময়ে সরকারের ধান চাল কেনার পদক্ষেপে এবার শুরু থেকেই ধানের ভালো দাম পাচ্ছে কৃষকেরা। ৩৬ টাকা তো কম না, কিন্তু অনেক টাকা। তো ৩৬ টাকা, এদিকে ২৬ টাকা, দুইটাই কিন্তু ভালো দর, যার ফলে একটু ওটার একটা বিশাল প্রভাব আছে মার্কেটে। কৃষি বিভাগ মনে করে, সরকারের পদক্ষেপ আর খাদ্য সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা এবার কৃষককে ভালো দাম দিতে বাধ্য হয়েছে। ব্যবসায়ীরা বলেন আর আমাদের জনগণই বলেন, সবাই আমরা মোটামুটি ধারণা করছি যে আমাদের খাবার আমাদেরকেই তৈরি করতে হবে, আমাদেরকেই পোষাতে হবে, এবং এই জন্য খাদ্যের যে দাম কমবে বলে সারা বিশ্বে মনে হয় না, যার জন্যই আমার মনে হয় যে এবারে ভালো দামটা পাচ্ছে। রংপুর বিভাগের ৮ জেলায় এবার ৩১ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও ২ লাখ টন বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মধুমাস মানেই রসালো ফলের সমারোহ। বিপুল আমের আমদানিতে জমজমাট নওগাঁর সাপাহারের আমের বাজার। সুস্বাদু ল্যাংড়া, ক্ষীরসাপাত, গোপালভোগ ও নাগভোজলি জাতের আমের আমদানি বেড়েছে।
তবে দূরের ব্যাপারীরা না আসায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে জানান বাগান মালিকরা। এবারও প্রায় ১,০০০ কোটি টাকার আম কারবারের আশাবাদ স্থানীয় জনপ্রতিনিধির। বিস্তারিত এমআর রকির রিপোর্টে। ক্রেতা বিক্রেতার হাকডাকে জমে উঠেছে নওগাঁ সাপাহারের আমের আড়তগুলো। গাছ থেকে আম নামানোর পর এসব আড়তে আম নিয়ে আসা হচ্ছে ভ্যান যোগে। গেল কদিন পর আমের আমদানি বেশি হওয়ার কারণে জমজমাটি কারবারে খুশি ব্যবসায়ীরা। অন্যদিকে দূরের পাইকার না আসার কারণে কিছুটা দাম কম বলছে বাগান মালিকরা। ন্যাংরা আম ১৫০০ থেকে ২,০০০ বেচা কিনা হচ্ছে এবং হিমসাগর সেটা ২,০০০ থেকে ২,২০০-২৫০০-র মধ্যে বেচা কিনা হচ্ছে। পাইকার নাই, আম বিক্রি হচ্ছে না, আমের অনেক ভিড় লাগে গেছে। বিক্রেতা অনেক, কিন্তু ক্রেতা যে থাকবে একটা কোনো ক্রেতা নাই। আমের ভালো বাজার নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কার্যকরী পদক্ষেপ। অন্যদিকে এবছরও গেলবারের মতো প্রায় ১,০০০ কোটি টাকার কারবারের আশা করছে স্থানীয় জনপ্রতিনিধি। আম যাতে সুন্দর করে চাষিরা বিক্রয় করতে পারে একটি কন্ট্রোল রুম তৈরি করেছে, যেখানে পুলিশ লাইন্স থেকে এই কন্ট্রোল রুমের থেকে তারা ডিউটি করবে আমাদের তত্ত্বাবধানে। যারা এই আম চাষি তারা যদি তারা দাম পায়, এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কৃষি বিভাগের তথ্য মতে ২৫,০০০ হেক্টর জমির বাগান থেকে এবছর প্রায় ৩.৫ লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে এ জেলায়। নওগাঁ সাপাহার থেকে এমআর রকি, সময় সংবাদ। গোপালগঞ্জে মানব পাচারকারী চক্রের ২ নারী সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৮ জানায় সকালে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকা থেকে রাশিদা বেগম ও বরিশালের গৌর নদী থেকে ভুলু বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানায় র্যাব। এছাড়া তাদের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় ও মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচারের মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের রাজৈর থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই ঢাকার পল্টন থানায় এবং মাদারীপুরের রাজৈর থানায় 2টি মামলা করা আছে। আটককৃতদের আমরা ইতিমধ্যে রাজৈর থানায় হস্তান্তর করেছি এবং মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের ধরার জন্য আমাদের র্যাবের বিশেষ টিম দিনরাত কাজ করে যাচ্ছে। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, আজও মারা গেলেন ৩৭ জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড ৩,১৯০ জন শনাক্ত। চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা। সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের 2 উপজেলা লকডাউন, নারায়ণগঞ্জের 3 এলাকায় প্রত্যাহার। আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা কাল। সম্ভাব্য আকার 5,68,000 কোটি টাকা। প্রবাসী আয়ে করোনার ধাক্কা সামলাতে বিশেষ বরাদ্দের দাবি। পদ্মা সেতুতে বসল 31তম স্প্যান। জাজিরা থেকে মাঝ নদীতে টানা 29টি স্প্যানে দৃশ্যমান 4.5 কিলোমিটারের বেশি। এবং রংপুর অঞ্চলে 1 দশকের মধ্যে ধানের দামের রেকর্ড। সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারের পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।